সবাইকে বাংলাদেশ এম্বাসি দক্ষিণ কোরিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কি করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় মেশিনেবল পাসপোর্টের জন্য সেটি জানার চেষ্টা করব। আমাদের দুটি ওয়েবসাইট আছে, একটি www.mrp.gov.pd, অন্যটি আছে www.dirp.gov.pd, আর একটা আছে www.passport.gov.pd। তো আমরা www.mrp.gov লেখার পরে এই 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 প্রথম যেটি আমাদের কাছে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ মেশিনেবল পাসপোর্ট, এখানে ক্লিক করলাম। এই ওয়েব পেজে ঢুকে গেছি। গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, এই ওয়েবসাইটে ঢুকতে পেরেছি আমরা। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে কিভাবে এমআরপি পাসপোর্ট করতে হবে, তার সাধারণ একটা নিয়ম কানুন এখানে দেওয়া আছে। কিন্তু আমরা যারা কোরিয়াতে আছি তাদের জন্য সাধারণভাবে 4 পাতার একটি ফর্ম আছে, যেটি হাতে পূরণ করতে হয়। 3 পাতা পর্যন্ত পূরণ করতে হয়। পুরনো পাসপোর্টটির, হাতে লেখা পাসপোর্টটির 1 থেকে 7 পাতা পর্যন্ত ফটোকপি, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যেটি আছে তার ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হয়। যাদের জন্ম নিবন্ধন নেই তারা দেশের থেকে এটি জোগাড় করতে পারেন। ইউনিয়ন কাউন্সিলে এবং পৌরসভা থেকে এটি দেওয়া হয়। এটি খুব স্বল্প মূল্যে প্রদান করা হয়। তারপর এটি সংগ্রহ করতে পারেন। যদি কারো না থাকে, জাতীয় পরিচয়পত্র এবং যেমন কোনোটিই না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ এম্বাসি দক্ষিণ কোরিয়াতে এসে যদি অফিসে এসে যদি আপনি এটি অ্যাপ্লিকেশন করেন, সেটি 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। 7 দিন পাওয়ার পরে আপনি এমআরপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবেন। তো আমরা মোটামুটি নিয়মটি জেনে নিলাম। আমরা এখানে এই ওয়েবসাইটে আই হ্যাভ রিড দ্য অ্যাবাভ ইনফরমেশন অ্যান্ড দ্য রিলেভেন্ট গাইডেন্স নোট, এখানটায় ক্লিক করে আমরা কন্টিনিউ টু অনলাইন এনরোলমেন্টে যাব। আমরা তাহলে পরবর্তী যে পেজটি আছে, যে ফর্ম যেটি, সেটি আসবে। তো আমরা স্টেজে ঢুকে গেছি, পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 1, এখানে ঢুকতে পেরেছি। এখানে বাংলা অ্যাপ্লাইং ইন বাংলাদেশ, সেটি যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট সেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা এখানে যেহেতু দক্ষিণ কোরিয়া, আমরা কোরিয়া সিলেক্ট করে নিব। আমি এখানে কোরিয়া রিপাবলিক অফ এটা সিলেক্ট করে দিলাম। নিউ অ্যাপ্লিকেশন ঠিক আছে। পাসপোর্ট টাইপ সিলেক্ট, এখানে অর্ডিনারি সিলেক্ট করব আমরা। তারপরে আমরা এখানে সিলেক্ট করব রেগুলার। আমরা এক্সপ্রেস সিলেক্ট করব না, কারণ এখন আমাদের এখান থেকে এক্সপ্রেস সার্ভিস চালু হয়নি। যদি ভবিষ্যতে হয় আপনারা সেটি পাবেন। এখানে ভুলে অন্য কেউ এই যে জিও, এনওসি, পিডিএস এগুলিতে কোনোটাই আপনারা ক্লিক করবেন না, তাহলে এই ফর্মটি পরিবর্তিত হয়ে অন্য একটা ধারণ করবে, যেটা আপনি সাবমিট দিতে পারবেন না। আমার নাম এমডি মিজানুর রহমান। আমি যে নাম লিখেছিলাম আগে, সেহেতু আমি এটা পেয়ে গেছি। আমার নামের 3টি অংশ আছে। আমি প্রথম 2টি অংশ প্রথম ফার্স্ট গিভেন নেমে দেওয়ার চেষ্টা করব। আমি দিয়ে দিলাম এবং শেষের যে অংশটি সেটি আমি সেকেন্ড পার্টে দিব, রহমান, এখানে আমি দিলাম। যার নামের 2টি অংশ আছে, তিনি প্রথমটি ফার্স্ট পার্টে এবং সেকেন্ডটি দ্বিতীয় অংশটি আপনি সেকেন্ড পার্টে দিতে পারেন। যদি যার নামের মাত্র একটি অংশ আছে, তিনি শুধুমাত্র সেকেন্ড পার্টটি দিলে হবে। এখানে আমরা যদি বাচ্চা অ্যাডাল্ট না হয়, বাচ্চা হয় 18 বছরের নিচে, সেক্ষেত্রে গার্ডিয়ান ক্লিক করে আপনি সেটি ফর্মটি পূরণ করবেন। আবার অন্য একটি আইনগত দিক থেকেও অনেকে অ্যাডাপ্টেড থাকেন, সেক্ষেত্রে আপনি এটি ক্লিক করে আপনার ফাদার্স ডিটেলস বা প্যারেন্টস ডিটেলস আপনি এখানে দিতে পারবেন। তো আমি আমার ফাদারের নাম লিখব, এমডি আসাদুজ্জামান, আমি লিখে দিলাম। বাংলাদেশি সিলেক্ট করা আছে। ফাদার্স প্রফেশন, আমার ফাদার প্রাইভেট সার্ভিস করতেন, এখন বয়স্ক মানুষ, রিটায়ার্ড। তো আমি সেটি প্রাইভেট সার্ভিস সিলেক্ট করলাম। এখানে দেখেন আপনাদের অনেক প্রফেশনের নাম দেওয়া আছে। আপনার ফাদার যেটি করেন সেটি দিয়ে দেবেন। যদি এর সাথে না মিলে তাহলে আদার্স ক্লিক করবেন। আর যদি উনি জীবিত অবস্থায় না থাকেন, তাহলে আপনি আদার্স ক্লিক করলে একটি ঘর আসবে, সেখানে আপনি লেট লিখে দিতে পারেন। যদি মায়ের ক্ষেত্রে হয়, স্ত্রীর ক্ষেত্রে হয়, সেখানে আপনি এটি লিখবেন। তো আমি আপনাদের দ্বারা আমার ফাদার যেহেতু আমি পুরো অবস্থায় ফিরে যাই, রিটায়ার সার্ভিস দিয়ে দিলাম। আমি আমার মায়ের নাম লিখব,
ফাতেমা হাবিব, এমআরএস ফাতেমা হাবিব আমি লিখে দিলাম। আমি প্রফেশন লিখবো এখানে। এখানে অনেক প্রফেশন দেওয়া আছে, যদি টিচার হয়ে থাকে তাহলে টিচার করবেন, যদি অন্য কোনো হয়ে থাকে এখানে অনেক দেওয়া আছে, আপনার সেখান থেকে সিলেক্ট করে দেন। আমি হাউস ওয়াইফ দিব, হাউস ওয়াইফ দিয়ে দিলাম। আমার স্পাউস নেম এখানে দিব, স্ত্রীর নাম দিব নাজমুন নাহার, আমি নাজমুন নাহার লিখে দিলাম। বাংলাদেশি সিলেক্ট করে দিব এখানে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যদি কেউ বিদেশি হয় তিনি সেইভাবে লিখে দিবেন। স্পাউস প্রফেশন আপনি লিখবেন, যদি না হয় আমার ওয়াইফ হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ লিখে দিলাম। সবার ক্ষেত্রে একই রকম, বাবা মা এবং ওয়াইফের ক্ষেত্রে যেভাবে আছে একই অবস্থা, আপনার যেটি আছে সেটি আপনি দিয়ে দিবেন। বিবাহিত হলে আপনি এখানে ম্যারিড করবেন, যদি বিবাহিত না হন সিঙ্গেল দিবেন। যদি ডিভোর্স বা উইডোড লেখার প্রয়োজন হয় আপনারা লিখে দেবেন। অ্যাপ্লিক্যান্ট প্রফেশন আমরা সাধারণত প্রাইভেট সার্ভিস ব্যবহার করি। যদি এটা না করতে চান, যদি কেউ টিচার হয়ে থাকেন বা ড্রাইভার হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যে আপনার ড্রাইভার যদি হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে, সেটি আপনি ফটোকপি দিয়ে দিবেন। ওয়েল্ডার বা ইলেকট্রিশিয়ান হলে হতে পারেন, যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে আপনারা সেটি ইউজ করতে পারেন এখানে। আপনারা যদি কিছুই না করেন তাহলে প্রাইভেট সার্ভিস বা দিতে পারেন, আর যদি বিজনেস দিতে চান রিলেটেড কাগজ আপনারা অবশ্যই সাবমিট করবেন। তো আমি এটি আমার প্রাইভেট সার্ভিস লিখলাম, কান্ট্রি অফ বার্থ এটা বাংলাদেশ লিখলাম। বার্থ ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমি খুলনা, আমার খুলনা জন্ম যেহেতু আমি খুলনা সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ 1972 সিলেক্ট করব আমি। 1972 সিলেক্ট করে 27শে জুন আমার জন্ম, আমি এটি সিলেক্ট করে দিলাম। মেল সিলেক্ট করলাম। জেন্ডার যার যেরকম আছে, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে যদি এরকম প্রয়োজন হয় আপনারা সিলেক্ট করে দেবেন। আমার বার্থ আইডিটি আমি লিখবো, প্রথমে আসবে আমার জন্ম সাল, সেটি আমি লিখলাম। এটি অবশ্যই 17 ডিজিটের হবে, এবং খেয়াল রাখবেন যেন এটি জন্ম সাল দিয়ে শুরু হয়। যদি এটি না থাকে, আপনি যদি এনআইডি দিতে চান তাহলে এনআইডির নাম্বারটি, জাতীয় পরিচয়পত্র যেটি সেটির নাম্বার এখানে দিয়ে দেবেন। ট্যাক্স নাম্বার যদি কারো থাকে দিবেন। হাইট আপনি আপনার পুরনো পাসপোর্টে যদি কম বেশি থাকেও আপনি মেপে বুঝে আপনি সেটি দিতে পারবেন, এটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। হাইট বাড়তে এবং কমতে, হাইট বাড়তে পারে, যদি কারো ভুলের বেশি থাকে সেটিও কমিয়ে দিতে পারেন। রিলিজিয়ন আমি যেহেতু মুসলিম আমি ইসলাম সিলেক্ট করব। এখানে অন্যান্য ধর্মাবলম্বীরা যেটি বুদ্ধিজম, খ্রিস্টানিটি, হিন্দুইজম, জৈনিজম যেটি আছে, আপনি যদি একটিও না থাকে আদার্সে ক্লিক করে আপনি সেটি দিতে পারেন। ইসলাম লিখলাম আমি। এখানে অর্গানাইজেশন আমি দরকার নেই, ইমেইল নাম্বারটি দিলাম আমি। আমার ইমেল নাম্বারটা আমি এখানে দিলাম। মেইল অ্যাড্রেসটি এখানে দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশি, সিটিজেনশিপ স্ট্যাটাস বাই বার্থ, এখানে যদি অন্য কোনোভাবে আপনি আমাদের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন। যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে আপনি কোরিয়ান নাগরিক হতে পারেন, সেক্ষেত্রে আপনার কোরিয়া এবার ইয়েস ক্লিক করলে পাসপোর্ট নাম্বারটি দেবেন এবং ইস্যুইং কান্ট্রি যেটি সেটি কোরিয়া সিলেক্ট করে দেবেন, বা অন্য কোনো দেশের হলে সেটি আপনি দিতে পারবেন। তো আমার যেহেতু নেই আমি নো সিলেক্ট করবো। এখানে আমার ওভারসিজ অ্যাড্রেসটি দিতে হবে, আমি দক্ষিণ কোরিয়াতে কোথায় আছি সেটি এখানে আমি দিব। তো 310 বাই ডংবিং এটি আমি লিখলাম। এখানে আমি লিখলাম এবং দক্ষিণ কোরিয়া সিলেক্ট করব। এখানে আমি দক্ষিণ কোরিয়া সিলেক্ট করে দিলাম। আমার প্লেস নেম, গ্রাম বা বাড়ি নাম্বার, আমি যেহেতু খুলনাতে থাকি একটি বাড়ি নাম, পৌরসভায় একটি নাম্বার থাকে সেটি দিয়ে শুরু হয়েছে, যাদের নাম মানে গ্রামের নাম লিখবেন এবং ওয়ার্ড নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। এখন এই ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই এগুলো পুরোনো পাসপোর্টে অনেকেরই নেই, সেক্ষেত্রে আপনারা এটি নতুন সংযোজন করতে পারেন। আমি আমার বাড়ি নাম্বারটি দিলাম, বা পূর্ব বানিয়াখামার 123 পূর্ব বানিয়াখামার, ওয়ার্ড নাম্বার 3, আমি ওয়ার্ড নাম্বারটি দিলাম। যেখানে আপনারা গ্রামের অবশ্যই ওয়ার্ড নাম্বারটি জেনে নিলে ভালো হবে, না হলে এখানে একটি গ্যাপ থেকে যায়। ডিস্ট্রিক্ট খুলনা, আমি খুলনা দিয়ে দিলাম। থানা লোড হচ্ছে,
পুলিশ স্টেশন লোড হচ্ছে, পোস্ট অফিস লোড হচ্ছে। তো আমি একটু অপেক্ষা করছি লোডিংয়ের জন্য। এখানে এখন হ্যাঁ হয়ে গেছে। তো আমি খুলনা সদর দিয়ে সিলেক্ট করে দিলাম। এখানে পোস্ট অফিস পুরো বানিয়ে খামার আমি সিলেক্ট করব। বানিয়ে খামার এখানে বানিয়ে খামার এখানে আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। আমার এই পাতাটি প্রথম স্টেজের যে এটি পূরণ হয়ে গেছে। আমি সেভ অ্যান্ড নেক্সট দিতে পেজে যাওয়ার বা স্টেজে যাওয়ার চেষ্টা করব পাওয়ার জন্য। হ্যাঁ, আমি দ্বিতীয় পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 2 তে আমরা চলে এসেছি। এখানে অফিস নাম্বার দিতে পারি, রেসিডেন্স নাম্বার দিতে পারি এবং সবচেয়ে ভালো রেসিডেন্স নাম্বার দেন, আপনি যেটি মনে করেন আপনি দিবেন, তবে মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন ডিটেলস, এখানে আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদের একদম নিচের লোক যারা আছেন, বাবা মা স্ত্রী সন্তান, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি বাচ্চা থাকে, স্ত্রী থাকে, সেক্ষেত্রে স্ত্রীর নামটি দেওয়ার চেষ্টা করবেন, আমি মনে করি সেটি ভালো। কোন এমার্জেন্সি ক্ষেত্রে অনেকেই ভাবেন যে এটা বোধহয় শুধু কন্ট্যাক্ট করার জন্য, না, অনেক ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারও, আল্লাহ না করুক যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে টাকা পয়সার একটু লেনদেনের বিষয় থাকে। তো আপনারা চেষ্টা করবেন যেটি আপনার এর দায়িত্ব বা ইনি যেটি পাবেন তার নাম দেওয়ার জন্য। আমি আমার স্ত্রীর নাম এখানে দিব, নাজমুন নাহার, আমি সেটি দিলাম। বাংলাদেশি, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অথবা অ্যাড্রেসের যদি কোনো পরিবর্তন থাকে সেখানে আপনি এখানে লিখে দিতে পারেন। আর আমি যেহেতু আমার পার্মানেন্ট অ্যাড্রেসের, সেক্ষেত্রে আমি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসটি ক্লিক করলাম, আমার অটোমেটিক এটি চলে এসছে। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিব, কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিলাম, আমার ওয়াইফের কন্ট্যাক্ট নাম্বার। আর এখানে আমি ইমেল নাম্বার দরকার নেই, দিব না। রিলেশনশিপ স্পাউস এখানে সিলেক্ট করে দিব। আমার ওল্ড পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিব, এখানে আমি আমার ওল্ড পাসপোর্ট নাম্বারটি দিলাম। প্লেস অফ ইস্যু ঢাকা লিখে দিলাম। প্লেস অফ ডেট অফ ইস্যু এটি 2013 সনের 1 জানুয়ারি, আমি সিলেক্ট করে দিলাম। রি ইস্যু রিজন আমি কনভারসেশন দিব। যে ক্ষেত্রে পাসপোর্ট লস্ট হয়েছে বা লস্ট হয়ে গেলে আপনাকে অবশ্যই জিডি কপি দিতে হবে। আমি যদি লস্ট সিলেক্ট করি, দেখেন এখানে জিডি রিপোর্টেড ডেট, জিডি নাম্বার, পুলিশ স্টেশন এগুলো চলে আসে এবং সাথে ফটোকপি, অবশ্যই পাসপোর্টের ফটোকপি দরকার হবে। তো আমার যেহেতু আছে, আমি কনভারসেশন হাতে লেখা পাসপোর্ট থেকে কনভারসেশন করব এমআরপিটা। আমার এই স্টেজটি পূরণ হয়ে গেছে, আমি তৃতীয় স্টেজে যাব। আমি সেই বা নেক্সটে তৃতীয় পেজে এসে গেছি। আমি এখানে আছে পেমেন্ট ইনফরমেশন। তো এখানে যেহেতু আমি এখনো পেমেন্ট দেইনি, সেটা আমার কাছে কোনো স্লিপ নেই। আমি যখন মানি রিসিপ্ট পাবো, তখন যদি আমি এই অনলাইন ফিল আপটি করি, তখন এটি পূরণ করে দিব এবং পারমিশন করিয়ে লিখে দিব। যেহেতু আমি এটা করিনি, ঘরে বসে করছি, আমি এটা স্কিপ করে আমি পরবর্তী যে পেজটি আছে সেটিতে যেতে পারবো। দেখেন, আমি রিভিউ এনরোলমেন্ট সামারি, এখানে আমি যে সমস্ত তথ্য দিয়েছি সমস্ত তথ্য এখানে চলে এসছে। আমি যা যা লিখেছি, যেটুকু পাসপোর্টে আসবে সেই তথ্যগুলো এখানে চলে আসে। এখানে যদি কোনো ভুল থাকে আমরা প্রিভিয়াসে পারি। তো এখানেই আসার পরেই অনেকেই মনে করেন যে আমি নাম্বার পেয়ে গেছি, আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে, আমি একটা এনরোলমেন্ট সামারি পেয়ে গেছি, মনে করেন যে আপনার কাজটি বোধহয় শেষ হয়ে গেছে। না, এই নাম্বারটি যদি এখন নিয়ে আসেন, আমরা এটি আমাদের যে সার্ভার ইউজ করি সেটিতে যদি আমরা এটা ইনপুট দেই, আমরা সেটি পাবো না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আপনাকে এই সেভ বাটনটি ক্লিক করার পরে আরেকটি সাবমিট বাটন অ্যাক্টিভ হবে। এই সাবমিট বাটন যতক্ষণ পর্যন্ত আপনি প্রেস না করবেন, ততক্ষণ পর্যন্ত এই নাম্বারটি আমাদের কাছে অ্যাক্টিভেট হবে না। আপনারা যখন এই সাবমিট বাটনটি প্রেস করার পরে এই নাম্বারটি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন যদি আমাদের কাছে এই নাম্বারটি কেউ নিয়ে আসেন, এই এওটি শুরুটি, এটি নাম্বারটি নিয়ে আসলে পরে আমরা আপনাকে একটি এনরোলমেন্ট নাম্বার দিতে পারবো এবং সেই নাম্বার অনুযায়ী আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার যে কাজটি থাকে সেটি আমরা করে নিব। তো আর একটি জিনিস আপনারা এখানে খেয়াল রাখতে পারেন, এখানে যদি আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেন, তাহলে
যে 4 পাতার ফর্মটি হাতে পূরণ করতে হয় সেটি পূরণ করার দরকার হবে না। সেটি আপনি এখানে একদম আপনার যে লেখা দিয়েছেন সেটি অনুযায়ী আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র ছবি লাগিয়ে এবং ৩য় পাতায় একটি সই করে আপনি আমাদের কাছে সাবমিট করতে পারেন। তো এই ভিডিও টিউটোরিয়ালটি আশা রাখি আপনাদের কাজে লাগবে। যদি লাগে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।